প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন। প্রথম থেকেই বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে একটি শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়া সম্ভব হবে না। তাকে আসলে ক্ষমতা থেকে নামাতে হবে এবং সেটা করবে তারই জুলাই সন্ত্রাসের সঙ্গী সাথীরা। আমার এই দাবিকে ভুল প্রমাণের জন্য হলেও ডক্টর ইউনূস সরকারের বিএনপি পন্থী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সন্ধ্যায়। গতকাল সন্ধ্যায় যখন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করছিলেন, তখনই রয়টার্স প্রকাশ করে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের একটি সাক্ষাৎকার, যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ খোলাখুলি বলেছেন যে তিনি আর এই দায়িত্ব পালন করতে চান না, এত অপমান আর তিনি নিতে পারছেন না। তিনি সরাসরি এ কথাটি না বললেও তার বক্তব্য আসলে এমনই। নির্বাচনের তফসিলের ঘোষণা রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর ম্লান হয়ে গেছে, কারণ সাধারণ মানুষের আগ্রহ রাষ্ট্রপতির সাক্ষাৎকারে গিয়ে পড়েছে সবচেয়ে বেশি। এমনকি আন্তর্জাতিক মহলেও এর প্রভাব পড়েছে। এমনিতেই আওয়ামী লীগ বিহীন নির্বাচনে কারো আগ্রহ নেই। সবাই জানে যে নির্বাচন হলে কে ক্ষমতায় আসবে আর কে বিরোধী দল হবে। এরকম আগে থেকেই জানাশোনার নির্বাচনে মানুষের আগ্রহ থাকার কোনো কারণ নেই, যেমন ছিল না আওয়ামী লীগের আমলে হওয়া নির্বাচনগুলিতেও। কিন্তু এবার তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির এই বোমা বিস্ফোরণ নিঃসন্দেহে সবকিছুর মোড় ঘুরিয়ে দিয়েছে। কে জানে রাষ্ট্রপতিকে এবার হয়তো জোর করেই সরিয়ে দেওয়া হবে কিনা। চলুন বিষয়টি বা এই দুটি বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত বোঝার চেষ্টা করি আমরা। বাংলাদেশের রাজনীতিতে কখনোই ঘটনা প্রবাহ আলাদা আলাদা স্রোত নিয়ে চলে না। একটির সঙ্গে আরেকটি ঘটনা খুব জড়িত থাকে। ছোট বা বড় প্রতিটি সংকেত একে অন্যকে হয় গতি দেয়, না হলে ম্রিয়মান করে দেয়, অর্থাৎ কম বেশি একে অন্যের উপর প্রভাব ফেলে, গতি বদলে দেয়। তফসিল ঘোষণার দিনই রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার প্রকাশ হওয়া সেই ধরনের একটি মুহূর্ত, যাকে কাকতালও বলা যাবে না, আবার বলা যাবে না যে একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক নেই। আপনারা কি বুঝতে পারছেন যে একটি অবৈধ সরকারের অবৈধ প্রধানের ইচ্ছা অনুযায়ী অবৈধ নির্বাচন কমিশন একটি নীল নকশার নির্বাচনের তফসিল ঘোষণা করার পর যখন রাষ্ট্রপতি বলেন যে তিনি আর এই পদে থাকতে চান না, তাহলে গোটা রাষ্ট্র পরিচালনাটাই যে অবৈধ সেটা প্রমাণিত হয় কিনা? এখানে যা ঘটছে সেটাকে বুঝতে হলে দুটি সমান্তরাল বাস্তবতাকে পাশাপাশি ধরে দেখতে হবে আমাদের। একদিকে নির্বাচন আয়োজনের ঘোষণা, অন্যদিকে রাষ্ট্রপ্রধানের অস্বস্তি এবং স্পষ্ট অসন্তোষ। এই দুই বাস্তবতা একই দিনে সংঘর্ষে এসে যে বিরাট ঘটনা তৈরি করেছে তার রাজনৈতিক অর্থ পাঠ করার জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে যে রাষ্ট্রপতি অনেকদিন আগেই বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার হাতে নেই। ফলে এই সরকার অবৈধ এবং এই সরকারের অধীনে হওয়া নির্বাচনকেও কোনোভাবে বৈধতা দেওয়ার কারবারে রাষ্ট্রপতি আসলে থাকতে চান না। সেজন্য তিনি আগে ভাগে জানিয়ে দিলেন এবং সেদিনই জানালেন যেদিন তফসিল ঘোষণা হচ্ছে। দেখুন, এই তফসিলকে অকার্যকর এবং এই তফসিলকে ভয়াবহ করে ফেলেছে ডক্টর ইউনূস নিজেই। তার দুই ছাত্র উপদেষ্টা তফসিল ঘোষণার আগেই তারা ঘোষণা দিয়ে বসে আছে তারা নির্বাচনে অংশ নেবে এবং ক্ষমতায় থাকা অবস্থায় তারা নির্বাচনে অংশ নেওয়ার জন্য নানা কাজ কারবার করেছে। সুতরাং তফসিল ঘোষণাটা আসলে এক ধরনের নাটক ছাড়া আর কিছু তো নয়। তফসিল ঘোষণার মাধ্যমে ইউনূস সরকারের লক্ষ্যটা কিন্তু স্পষ্ট, যে আন্তর্জাতিক চাপের সামনে একটি সাংবিধানিক রূপরেখা দাঁড় করানো, যেখানে দেখানো যে দেশ নির্বাচনের পথে এগোচ্ছে এবং প্রশাসন এখন নিয়মতান্ত্রিক কাঠামো মেনে কার্যক্রম চালাচ্ছে। কিন্তু এই ঘোষণার মধ্যেই যে বিতর্কটি অদৃশ্যভাবে লেগে আছে তা হলো প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত, যা নির্বাচনের প্রতিযোগিতা এবং বৈধতা দুটোকেই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক মিডিয়ায় এই তফসিল ঘোষণার পরে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার প্রায় প্রতিটি প্রতিবেদনে এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা, শেখ হাসিনার দলকে নির্বাচনের বাইরে রাখা, মুক্তিযুদ্ধের প্রথম প্রধান শক্তিকে নির্বাচনের বাইরে রাখা, দেশের প্রধান গণতান্ত্রিক রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা, এসবই ছিল শিরোনাম। গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে ১.৫ বছর ধরে ক্ষমতায় থাকা সরকার এমন এক নির্বাচনী আয়োজনের দিকে এগোচ্ছে যেখানে বৃহত্তম রাজনৈতিক দল অনুপস্থিত এবং এই অনুপস্থিতি ভোটার আচরণ থেকে রাজনৈতিক গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সবকিছুকেই প্রভাবিত করছে।
এটাই ছিল দিনের প্রধান রাজনৈতিক গল্প, এবং এই গল্প দেশের পত্রপত্রিকায় শুধু নয়, মানে দেশের পত্রপত্রিকায় এই আলোচনা হয়নি, কিন্তু বিদেশের পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আমি আপনাদেরকে এই কথা বলতে পারছি। আপনি রয়টার্স থেকে শুরু করে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস কিংবা দা হিন্দু, সবগুলোর বক্তব্য একেবারে হুবহু এক। আন্তর্জাতিক গণমাধ্যম যখন নির্বাচনের তফসিল নিয়ে এভাবে বলা শেষ করেছে, সঙ্গে সঙ্গে রয়টার্স প্রকাশ করেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের সাক্ষাৎকার, যে সাক্ষাৎকারে তিনি শুধু ব্যক্তিগত অসন্তোষ জানাচ্ছেন না, তার বক্তব্যে প্রকাশ পাচ্ছে যে রাষ্ট্রের ভেতর কর্তৃত্বের বিন্যাস বা লাইন অফ অর্ডার ভেঙে পড়েছে। অবৈধ ইউনূস সরকার কোনো কিছুর তোয়াক্কা না করেই দেশ শাসন করছে। দেশের নির্বাহী প্রধান 16 মাসে 14 বার বিদেশ সফর করলেও রাষ্ট্রপ্রধানের সঙ্গে একবারও সাক্ষাৎ করেননি। এটি কেবল একটি প্রোটোকল ভাঙা নয়, বরং রাষ্ট্রের একটি স্তম্ভকে ইচ্ছাকৃতভাবে নিস্তেজ করে দেওয়ার অভিযোগের মতোই, এবং সংবিধানের লঙ্ঘন। তার সাথে যদি যুক্ত করা হয় যে বঙ্গভবনের কার্যক্রম সংকুচিত হওয়ার খবর এবং রাষ্ট্রপতি যে দাবি করেছেন তার প্রেস সেকশনকে বন্ধ করে দেওয়ার অভিযোগ, এগুলো মেলান না। এগুলো বিচ্ছিন্ন প্রশাসনিক ঘটনা নয়, এগুলো রাষ্ট্রের সাংবিধানিক ভারসাম্য নষ্ট হওয়ার একদম স্পষ্ট লক্ষণ। রাষ্ট্র কাঠামোটা ভেঙে পড়েছে। ডক্টর ইউনূস রাষ্ট্র কাঠামোকে ভেঙে তার উপর দাঁড়িয়ে উলঙ্গ নৃত্য করছেন। আমরা প্রশ্ন করতে পারি যে তফসিল ঘোষণার মুহূর্তে তফসিলের চেয়েও এই সাক্ষাৎকারটি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? কারণ রাষ্ট্রপতির বক্তব্য নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে যে বিশ্বাসযোগ্যতা গড়ে তোলার চেষ্টা হচ্ছিল সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। নির্বাচন যতই ঘোষণা করা হোক, যদি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদেই অস্থিরতা দেখা দেয়, যদি রাষ্ট্রপ্রধান নিজেই বলেন তিনি কার্যত গুরুত্বহীন হয়ে পড়েছেন, অপমানিত হচ্ছেন, তবে নির্বাচনী কাঠামোর উপর আস্থার ভিত্তি দুর্বল হয়ে যায়। মানুষ তখন প্রশ্ন তো করবেই, একটি রাষ্ট্র যেখানে ক্ষমতার ভেতরকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, সেখানে নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব হবে বলেন? আরেকটু স্পষ্ট করে বলি, ইউনূস সরকার শুরু থেকে একটি জটিল ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। জুলাই সন্ত্রাস পরবর্তী পরিস্থিতিতে তারা জনপ্রিয়তার তরঙ্গে ভেসে গেলেও দেশ পরিচালনার ক্ষেত্রে একেবারে 0 নাম্বার পেয়ে ফেল করেছে। ওদিকে এর সঙ্গে যুক্ত হয়েছে নানা পক্ষের চাপ, প্রত্যাশা, ভিন্নমুখী শক্তির প্রক্রিয়াও সেই সঙ্গে তাদেরকে সামলাতে হচ্ছে, মানে ইউনূস সরকারকে, দেশি বিদেশি বহু ধরনের চাপ। এই অবস্থায় রাষ্ট্রপতির মতো একটি আনুষ্ঠানিক কিন্তু প্রতীকীভাবে শক্তিশালী পদকে উপেক্ষা করা কিংবা তাকে প্রান্তিক করে রাখা নিশ্চিতভাবে দুটি উদ্দেশ্য পূরণ করে। এক, ক্ষমতাকে সম্পূর্ণভাবে কুক্ষিগত করে ফেলা হয়েছে এবং ইউনূস সেটা করেছেন। দ্বিতীয়ত, রাজনৈতিক প্রতিপক্ষদের কাছে একটি বার্তা দেওয়া হচ্ছে যে সরকারই একমাত্র ক্ষমতার উৎস। কিন্তু এর বিপরীত দিকও আছে। যারা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে ভাবেন তাদের কাছে এটি উদ্বেগের, কারণ রাষ্ট্রপতির প্রকাশ্য অসন্তোষ তাই রাষ্ট্র ব্যবস্থাপনার যে চরম দুর্বলতা এবং অকার্যকারিতা তাকেই উন্মুক্ত করে, সেটা তো বোঝা গেছে। এবং ঠিক তফসিল ঘোষণার দিনই এগুলো সামনে এসে দাঁড়ানোতে রাজনৈতিক নাটকীয়তা আরো ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে দেশে বিদেশে এই তফসিল মূলত অকেজো হয়ে গেল। এখন তফসিল এবং সাক্ষাৎকারকে যদি আপনি একসাথে মিলিয়ে পাঠ করেন তাহলে কি দেখতে পান? আমি কি দেখি বলি। নির্বাচনী ঘোষণা একটি ভবিষ্যৎ রাজনৈতিক পথনকশা, যার মাধ্যমে ইউনূস একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে বলে ভাবছিল। তার মানে এই তফসিলের দিন থেকে কিন্তু তার নির্বাহী ক্ষমতা প্রায় শূন্য হয়ে যাওয়ার কথা, যদি স্বাভাবিক এবং গণতান্ত্রিক নিয়ম ধরি। যে অভিযোগে শেখ হাসিনার আমলে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়নি কেউ, সেই একই কারণে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের হাতে সরকার চালানোর দায়িত্ব দিয়ে ইউনূসের সরে যাওয়ার দরকার ছিল। কারণ ইউনূসের মতো রাজনৈতিক সরকার কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি কেউই কখনো ভাবতেও পারবে না, করে দেখানো তো দূরের কথা। কিন্তু ইউনূসের হাতে ক্ষমতা রেখেই নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। সরকার এর মাধ্যমে বলতে চেয়েছে যে তারা গণতান্ত্রিক ধারায় ফিরছে এবং জনগণই পরবর্তী ক্ষমতা নির্ধারণ করবে। কিন্তু রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বার্তাটা কিন্তু উল্টো। তিনি বলতে চাইছেন রাষ্ট্র তার স্বাভাবিক নিয়মে চলছে না, রাষ্ট্রপ্রধান নিজেই নিজেকে অকার্যকর মনে করছেন এবং নির্বাহী সিদ্ধান্তগুলো কোনো সাংবিধানিক আলোচনার মধ্য দিয়ে নয়, একক কর্তৃত্ব এবং সিদ্ধান্তে গৃহীত হচ্ছে। এই দুই বিপরীত বার্তা একই দিনে প্রকাশ পাওয়ার ফলে নির্বাচন নিয়ে যে স্বাভাবিক কৌতূহল এবং আলোচনার পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল তা মুহূর্তেই মেসাকার হয়ে গেছে, মুহূর্তেই সন্দেহে ঢেকে গেছে। একদিকে নির্বাচন ঘোষণা, অন্যদিকে সাংবিধানিক সংকট। এই দ্বৈত চিত্র নির্বাচনের গ্রহণযোগ্যতার উপর কালো মেঘের ছায়া ফেলেছে। অন্যদিকে আরেকটি সম্ভাবনা তৈরি হলো যে কোনো সময় হয়তো নির্বাচনের আগেই কিনা রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া কিংবা তিনি নিজেই পদত্যাগ করতে পারেন, মানে তাকে জোর করে পদত্যাগে বাধ্য করা হতে পারে এই সাক্ষাৎকারের পরেই। মানে এটা তো একটা অপরাধ ডক্টর ইউনূসের কাছে, তাই না? মানে রাষ্ট্রপতির প্রেস অফিসকে যদি বাদই দেওয়া হয়ে থাকে তাহলে এই সাক্ষাৎকার রাষ্ট্রপতি কিভাবে দিলেন বলুন তো? নিশ্চয়ই তিনি কাউকে না জানিয়ে এই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন। একজন বন্দী দশায় থাকা মানুষ যেভাবে পারেন
সেভাবেই পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে চান। রাষ্ট্রপতিও তাই করেছেন। যদি সত্যি তাকে জোর করে সরিয়ে দেওয়া হয় অথবা তিনি নিজেই পদ ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে রাষ্ট্র একটি সাংবিধানিক শূন্যতার মুখে পড়বে। এই শূন্যতা স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন প্রক্রিয়াকেও অনিশ্চিত করে তুলবে, কোনো সন্দেহ নেই। কারণ রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থার একটি আনুষ্ঠানিক গ্যারান্টি। তাকে অকার্যকর দেখালে নির্বাচন কমিশনের স্বাধীনতা, সরকারি সিদ্ধান্তের বৈধতা এবং আন্তর্জাতিক আস্থার উপর বড় আঘাত আসবেই আসবে। সুতরাং রাষ্ট্রপতির পদত্যাগের ইচ্ছা শুধু ব্যক্তিগত ক্ষোভ বা সম্মানহানির ফল নয়, এটি রাষ্ট্রের গাঠনিক স্থিতিশীলতার উপর বিপর্যস্ত আস্থার প্রতিফলন। ব্যাপারটি আরো জটিল আকার ধারণ করে যখন দেখা যায় যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইতিমধ্যেই নির্বাচনী পরিবেশ নিয়ে সন্দেহ প্রকাশ করছে। তারা প্রশ্ন তুলছে, সবচেয়ে বড় দল নির্বাচন করতে পারবে না, নির্বাহী এবং রাষ্ট্রপ্রধানের মধ্যে যোগাযোগ নেই, গণভোটের আয়োজন একই দিনে যুক্ত করে প্রক্রিয়াটিকে আরো জটিল করা হয়েছে। এই অবস্থায় নির্বাচন কি সত্যি একটি গণতান্ত্রিক অনুশীলন হিসেবে প্রতীয়মান হতে পারে? পারে না। তফসিল ঘোষণা তাই অনিবার্যভাবে রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রেক্ষাপটে ঢুকে গেল এবং এর রাজনৈতিক গুরুত্ব একদম জিরো হয়ে গেল। তফসিল একটি আনুষ্ঠানিক অগ্রগতি, কিন্তু রাষ্ট্রপতির সাক্ষাৎকার সেই অগ্রগতির ভেতরের ফাটলগুলোকে প্রকাশ্যে টেনে এনেছে। এই ফাটল যদি বড় হয় তাহলে নির্বাচনের নির্ধারিত সময় কি থাকবে, নির্বাচন হবে কিনা, বা হলেও কি কতটা বিশ্বাসযোগ্য হবে, এসব প্রশ্ন সামনে আসবেই আসবে, এসে পড়ে গেছে। আগামী সপ্তাহগুলোতে আমরা কেবল এসব প্রশ্ন নিয়েই কথা বলতে থাকবো। দেখবেন আপনিও এসব প্রশ্নের উত্তর নিয়েই কেবল ভাবতে থাকছেন। কথা হবে আবারও। ভালো থাকুন। আমি বলেছিলাম নির্বাচন হবে না, নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। এখন দেখা যাচ্ছে আমার কথা ঠিক হবে বলেই মনে হচ্ছে। দেখা যাক। আমি গণক নই, রাজনৈতিক বিশ্লেষক মাত্র। আওয়ামী লীগের বিনাশ নাই, বাংলাদেশের জনগণ বারবার সেটা প্রমাণ করেছে। 1958 সালেও আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। শুধু 1958 সালে না, 1981 সালের 26শে মার্চও ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। এবং এই 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর ইউনূস সরকার আবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ এখনো আওয়ামী লীগকে আবার ক্ষমতায় যাচ্ছে। এখন বলতে পারেন 5 আগস্ট বাংলাদেশের জনগণ রাজপথে নেমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, এখন কেন আবার বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় যাচ্ছে? তার মেইন রিজন হচ্ছে 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের জনগণ রিয়েলাইজ করতে পেরেছে 16 বছর শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ শাসন করেছিল ওইভাবে এই বাংলাদেশের মতো রাষ্ট্রকে শাসন করতে হয়। কারণ বাংলাদেশের মধ্যে জনসংখ্যা বেশি, কিন্তু ছোট্ট একটি রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে মতাদর্শও বেশি। এই রাষ্ট্রের মধ্যে যদি একটু একনায়কতন্ত্র মনোভাব না থাকে, শেখ হাসিনার মতো রাষ্ট্রশাসক না থাকে, এই দেশটাকে শাসন করা যায় না। ডক্টর ইউনূস তো নোবেল লরিয়েট। ডক্টর ইউনূস এই 15-16 মাস তো এই দেশের মধ্যে রাষ্ট্রপ্রধান আছে, শাসন করতে পেরেছে ঠিকভাবে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, গুম, হত্যা, চাঁদাবাজির অঙ্গরাজ্য হয়ে গিয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশ সম্পূর্ণরূপে এখন ধ্বংসের পথে চলে গিয়েছে। এটা তো বাংলাদেশের জন্য একেবারে ক্লিয়ারলি দেখতে পেয়েছে। শুধু তাই নয়, শেখ হাসিনা সরকার পতনের পরপরই মুক্তিযুদ্ধের উপর আঘাত হানা হয়েছে এবং মুক্তিযুদ্ধের সপক্ষে যারা কথা বলে তাদেরকে আওয়ামী লীগ দোষর ট্যাগ লাগানো হয়েছে। মুক্তিযুদ্ধকে একেবারেই বাংলাদেশ থেকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাহলে কি বুঝলেন? আসলেই বাংলাদেশের মধ্যে একটি মাত্র সত্যিকারের মুক্তিযুদ্ধের সপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধকে বিক্রি করে কোনো কিছু করো সেটাও ঠিক ছিল। অন্তত মুক্তিযুদ্ধকে সত্যিকারের মনে প্রাণে ধারণ করতো, একটাই মতাদর্শ, একটাই চেতনা মনে প্রাণে ধারণ করতো, এই একটাই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। তাই বাংলাদেশের এখন 70 থেকে 80% জনগণ মনে প্রাণে চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এবং আবার শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় বসুক। এই সকল বিষয়ের কারণে একে তো বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধ হুমকির পথে, বাংলাদেশের অর্থনৈতিক হুমকির পথে এবং বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাওয়ার পথে। বাংলাদেশে এখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান হচ্ছে। এই সকল বিষয় জনগণ এখন ভালোভাবে বুঝতে পারছে, কারণ জনগণ এখন অজ্ঞ হলো, অন্তত ইউটিউবের বদলতে, ফেসবুকের বদলতে সকল তথ্য এখন জানতে পারছে। জনগণকে আর গুমরা করতে পারবে না। গোটা বাংলাদেশ এখন চাচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক, শেখ হাসিনা আবার ক্ষমতায় বসুক। আওয়ামী লীগকে এর আগে এরকম অনেকবার নিষিদ্ধ করেছে, আবার আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে ফিরে এসেছে। এবারও 5 আগস্টের পরবর্তী সময় জনগণ তাদের ভুল বুঝতে পেরে আবারও আওয়ামী লীগকে শক্তিশালী রূপে ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং আওয়ামী লীগকে জনগণই আবার ক্ষমতায় বসাবে। ডক্টর ইউনূস যতই চেষ্টা করুক আওয়ামী লীগকে কোণঠাসা করার, কর্নার করার, আওয়ামী লীগকে কোণঠাসা করতে পারবো না, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবো না। বরং আওয়ামী লীগ আরো 10 গুণ শক্তি সঞ্চয় করে জনগণের দলে ফিরে আসবে। অলরেডি প্রত্যেকটা জায়গায় জনগণ ফুসে উঠেছে, প্রত্যেকটা জায়গায় জনগণ এখন বলা শুরু করে দিয়েছে আমরা আওয়ামী লীগকেই চাই, আমরা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় চাই, শেখ হাসিনাকে আমরা আবার ক্ষমতায় চাই। বিভিন্ন পত্রিকার জরিপে সেটা কিন্তু ফুটে উঠেছে। প্রথম আলো
গত কিছুদিন আগে একটা জরিপ করেছে 27% মানুষ চায় আওয়ামী লীগ নির্বাচনে না আসুক, কিন্তু 69% মানুষ চায় আওয়ামী লীগ নির্বাচন করুক এবং আওয়ামী লীগ নির্বাচনে ফিরে আসুক। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বাংলাদেশে এখনো 70% মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের সপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় চাই, যাতে রাজনীতি ফিরে আসুক সেটা চাই। মানব জমিনও সেটা বলছে। এখন আবার মানব জমিন এবং প্রথম আলোকে অনেকে কি বানিয়ে দিচ্ছে? আওয়ামী লীগের দোষর। বাংলাদেশে যারা নিরপেক্ষ সাংবাদিক আছে, যারা সত্য কথা বলছে, তাদেরকে আওয়ামী লীগের দোষর বানিয়ে দিচ্ছে। আরে ভাই, এভাবে করে আর কতদিন? 16 মাস পর্যন্ত এগুলো করে করেই তো আওয়ামী লীগকে কোণঠাসা করতে পারেন নাই। সকল জায়গায় এখন আওয়ামী লীগের জয়গান হচ্ছে, অলিতে গলিতে এখন শুধু আওয়ামী লীগ নিয়ে চর্চা হচ্ছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এখন আওয়ামী লীগ নিয়ে কথা হচ্ছে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের লোকরা ভোট দিতে যাবে না, তারা ক্লিয়ারলি বলে দিয়েছে। বাংলাদেশের এখন 55 থেকে 60% নারী বলছে আমরা আওয়ামী লীগকে ভোট দিব, আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করলে। আর আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ না করে আমরা ভোট কেন্দ্রে যাবো না। তাহলে বাংলাদেশের 60 থেকে 70% মানুষ যদি ভোট কেন্দ্রে না যায়, তাহলে মাসি মারবে ভোট কেন্দ্রে যারা প্রিজাইডিং অফিসার আছে। কি করবে তারা? তারা নিজেরা ছাপ্পা মারবে, নিজেরা ছাপ্পা মেরে দেখাবে এখানে ভোট হয়েছে। কোনো লাভ নেই, বরং এটা বিএনপির জন্য হিতে বিপরীত হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপির জন্য এটা কাল হয়ে দাঁড়াবে আগামীর ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতির কারণে। কারণ আগামীর ভবিষ্যৎ প্রজন্ম বিএনপিকে যে লিড করবে, সেই বিএনপি আর থাকবে না বাংলাদেশে। বিএনপি সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ তো আবার ব্যাক করবে, তখন আওয়ামী লীগ ব্যাক করলে এই সকল বিষয় দেখিয়ে আওয়ামী লীগ বিএনপিকে ডিস্ট্রয় করে দিবে। বিএনপি এখনো ভুল পথে আছে। বিএনপির যারা সিনিয়র নেতা আছে, তারা এখনো আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে কথা বলে সমঝোতায় আসা প্রয়োজন, সকল বিভেদ ভুলে গিয়ে। কারণ বিএনপি যদি সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রচার করে, তাহলে আওয়ামী লীগের সাথে সমঝোতা আসতেই হবে। কারণ বিএনপিও আওয়ামী লীগের কম ক্ষতি করে নাই, আওয়ামী লীগও বিএনপির কম ক্ষতি করে না। সকল কিছু ভুলে গিয়ে দেশের সাথে, জনগণের সাথে এখন একটা সমঝোতা এসে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটা নির্বাচন যদি উপহার দিত, বা এখনো সময় আছে যদি দেওয়ার সুযোগ থাকে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশ রক্ষা পাবে বিএনপির আগামী রাজনীতি এবং আগামী প্রজন্ম রক্ষা পাবে এই বিএনপির এই ভুল সিদ্ধান্ত থেকে। এখন বাকিটা উপরআল্লাহর হাতে। কি হয় আগামীতে সেটা ভেবে ভয় হচ্ছে। কারণ বাংলাদেশ সম্পূর্ণরূপে ধ্বংসের পথে। আগামীতে পাতানো নির্বাচন ফলে যে সরকার আসবে, সে সরকার আরো ধ্বংস করে দিবে বাংলাদেশকে। এটা কাম্য ছিল না। আমি ধরে নিলাম 16 বছর খুব খারাপ শাসন করেছে শেখ হাসিনা। 5 আগস্টের পরবর্তী সময় যারা এসেছে, তারা এমন কিছু করে দেখাবে যাতে শেখ হাসিনাকে সকলে আজীবন খারাপ হিসেবে জানে। শেখ হাসিনা ফেসিবাদ, শেখ হাসিনা ফেসিস্ট ছিল, সকল কিছুই জনগণ মেনে নিয়ে জনগণ আওয়ামী লীগকে বয়কট করে যারা রাষ্ট্রশাসক আসবে তাদেরকে বাহাবা জানাবে, এবং পরবর্তী সময় নির্বাচন বলে যে সরকার আসবে তাদেরকে বাহাবা জানাবে। বরং সেটা না হয়ে এখন উল্টা শেখ হাসিনার 16 বছরের শাসন আমলকে জনগণ বাহাবা জানাচ্ছে, জনগণ উল্টা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে যাচ্ছে, জনগণ উল্টা আওয়ামী লীগ যাতে ফিরে আসুক সেটা যাচ্ছে। কেন যাচ্ছে? জনগণ এখন কম্পেয়ার করতে পারছে। 16 বছর ক্ষমতায় একটা দল থাকার কারণে জনগণ কম্পেয়ার করতে পারে নাই। যা প্রপাগান্ডা ছড়াতো, যাই জনগণকে খাওয়াতো, সেটাই জনগণ বিশ্বাস করতো। এখন তো কম্পেয়ার করার সুযোগ পেয়েছে। কম্পেয়ার করার সুযোগ পেয়ে দেখতেছে 19 আর 20 না, 10 আর 20। আওয়ামী লীগ যদি 10% বাংলাদেশের জন্য কাজ করে, এই সরকার 5% বাংলাদেশের জন্য কাজ করেনি। এটাই বাস্তবতা জনগণ সম্পূর্ণরূপে বুঝতে পারছে। জনগণ বিএনপির আচরণের সাথে আওয়ামী লীগের 16 বছর আচরণও এই 16 মাসে মিলিয়ে দেখেছে। আওয়ামী লীগ যে জায়গা থেকে 100 টাকা চাঁদাবাজি করতো, সে জায়গা থেকে বিএনপি ক্ষমতায় আসার আগে 500 টাকা চাঁদাবাজি করা শুরু করে দিয়েছে। আওয়ামী লীগ 16 বছর যা গুম হত্যা করেনি, বিএনপির অনেক নেতা এবং জামাত শিবির এবং অন্যান্য অ্যান্টি আওয়ামী লীগ দলরা মিলে, ডক্টর গংরা মিলে এই 16 মাসে ওই রকম মব এবং গুম হত্যা চালিয়েছে। আওয়ামী লীগের আমলে তো অন্তত আইনাগরে নিয়ে টর্চার করতো, এখন আর টর্চার করে না। এখন ডাইরেক্ট নিয়ে গিয়ে মেরে খন্ড খন্ড করে তাদের শরীরের মাংস বস্তায় ভরে রাখা হয়, লাকেজে ভরে রেখে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। এখন চলতেছে এই পরিস্থিতি। খোলা জায়গা থেকে মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয়। এখন চলতেছে এই পরিস্থিতি। কথা বুঝেন নাই? জনগণ সকল কিছু বুঝতে পেরে এখন জনগণ অসহায়ত্ব বোধ করছে। জনগণ এখন বলতেও পারছে না, সইতেও পারছে না। কিছু মানুষ বলছে, বারবার বলছে যে আমরা আগেই ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকে চাই, আমরা আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ আবার নির্বাচন অংশগ্রহণ করুক, আমরা আওয়ামী লীগকে ভোট দিব। কেন বলছে? বাধ্য হয়ে বলছে। আওয়ামী লীগ অন্তত খারাপ হলো মন্দের ভালো বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের মতো দেশে আওয়ামী লীগের মতো শাসন কেউ করতে পারবে না। এটাই জনগণ রিয়েলাইজ করেছে। এটাই বাস্তবতা। কেউ মানেন আর না মানেন। তাই সবাই ঐক্যবদ্ধ হন, জনগণকে বুঝান যে আপনারা সহ যদি রাজপথে না নামেন, এই দানবকে সরানো যাবে না। আপনারা রাজপথে নামতে হবে, আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগের যত দাবি আছে সকল দাবি আদায় করতে হবে। তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে, আবার বাংলাদেশটাকে ঘুরে দাঁড় করিয়ে আবার সুন্দর একটি শাসন প্রতিষ্ঠা করতে পারবে বাংলাদেশে। আবার বাংলাদেশ অর্থনীতিতে সচল হবে, বাংলাদেশে সুশাসন ফিরে আসবে, বাংলাদেশ আবার মধ্যমার দেশে পরিণত হবে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন।